বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2027 ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ইতিহাসের 8 মার্কের প্রশ্ন। কারণ আমরা জানি যে আমাদের ইতিহাসে 8 মার্কের 3টে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, মাত্র একটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়। কিন্তু বিগত দিনের ইতিহাসের প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে একটা বিষয় পরিষ্কার যে 8 মার্কের প্রশ্নটা ডাইরেক্ট প্রশ্ন হিসেবে আসে, ঠিক আছে, কিন্তু সেখানেও কিন্তু পার্ট মার্কিং প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো 2026 সালের যে প্রশ্নটা এসেছিল যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিডের ভূমিকা এবং বেথুনের ভূমিকা, 5+3 মার্কের প্রশ্ন। তারপরে ধরো একই সঙ্গে 2026 এসেছিল কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা এবং একা আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা, অর্থাৎ 3+5 মার্কের প্রশ্ন। আমরা যদি 2025 সালের প্রশ্ন দেখি, সেখানেও কিন্তু আমরা ঠিক এরকমটিই পাবো। যেমন আমি একটুখানি তোমাদেরকে বলে শোনাই, তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পাবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা এবং ভারতের নারী আন্দোলনে দীপালি সঙ্গের ভূমিকা, যেটা 3+5 মার্ক এসেছিল। আবার সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা, তার সঙ্গে এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য, 5+3 মার্ক এসেছিল। এবং 8 মার্কের একটা করে কোশ্চেন। এটা কিন্তু আমাদের বিগত বছরের ট্রেন্ড বলছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, আমরা যেটাকে 8 মার্কের প্রশ্ন বলছি অ্যাকচুয়ালি, সেটা দেখা যাচ্ছে যে 3টের মধ্যে একটা প্রশ্ন আসছে 8 মার্কের। এবং শুধুমাত্র 25-26 সালের প্রশ্ন না, আমি যদি তার আগের প্রশ্নও দেখাই, তাও কিন্তু একই বিষয়। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি ইতিহাসে যেটা 8 মার্কের প্রশ্ন বলি, পরীক্ষাতে কিন্তু সেটা 8 মার্কের টোটাল প্রশ্ন। কিন্তু বাস্তবিক যদি আমরা প্রশ্নের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হয়তো 8 মার্কের, আর বাদ বাকি দুটো প্রশ্ন 5+3 মার্কের। অর্থাৎ 5+3 মার্কের বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, সেক্ষেত্রে তাহলে আমরা বিষয়টা পরিষ্কার করে বলি। আমরা যে 4 মার্কের কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছি, ঘুরে ফিরে দেখো সেই দিকে ইন্ডিকেশনের দিকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ 4 মার্কের কোশ্চেনের দিকে। মানে আমরা তাহলে মূল বিষয়টা কি, আমরা যদি 4 মার্কের কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে 8 মার্ক কোশ্চেন আমরা 100% কমন পাবো। এটাই কিন্তু মূল ফ্যাক্টর, যেটা অনেকে বুঝতে চায় না। আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দিলাম। অর্থাৎ আমাদের যদি বলো যে স্যার আমি 8 মার্ক কোশ্চেন আপনি যা দিচ্ছেন আমি বেশি ভালো করে পড়বো না, আমি বলবো বাবা তোমার পড়ার দরকার নেই, কিন্তু আমি যেটা 4 মার্কের প্রশ্ন দেবো সেটা যেন কোনো প্রশ্ন মিস না হয়। বোঝা গেল কি বললাম? তার মানে আমাদের ইতিহাসের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যদি থেকে থাকে, সেটা কিন্তু 4 মার্ক কোশ্চেন। তোমরা বলতেই পারো স্যার সাজেশন দিতে বসেছেন 8 মার্ক, আপনি 4 মার্কের কথা কেন বলছেন? কারণ এটাই বাস্তব। আমি তোমাদের শুধুমাত্র 8 মার্কের 5টা প্রশ্ন দিয়ে দিলাম, সেখান থেকে একটা কমন চলে আসলো বা দুটো কমন চলে আসলো, এবং সেটা নিয়েই শুধু তুমি আনন্দ করলে, বিষয়টা সেটা নয়, বিষয়টা তোমাকে বোঝার দরকার। এই কারণে আজকের যে সাজেশন আমি তোমাদের সামনে শেয়ার করছি, অবশ্যই 8 মার্ক কোশ্চেন সাজেশন, কিন্তু আবারও বলছি এই সাজেশনের সঙ্গে অবশ্যই 4 মার্কের কোশ্চেনগুলো কিন্তু দেখে রাখবে। আমি এর পরের ভিডিওতে স্পেশাল প্রত্যেকটা অধ্যায় থেকে 4 মার্কের জন্য কি কি প্রশ্ন তোমরা পড়বে সেগুলো কিন্তু বলে দেবো। এবার যেহেতু আমরা আজ 8 মার্কের কোশ্চেন সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো, সেহেতু নিশ্চয়ই কিছু শর্টকাট মেথড তো থাকবেই। তো আমি পরপর অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের সামনে প্রথমে প্রশ্নগুলো বলবো, তারপরে একটা ক্রিটিক্যাল জায়গা বলবো, সেখান থেকে মাত্র 3 থেকে 4টে প্রশ্ন পড়লে তোমরা কিন্তু এবার কমন পাবে। যেমন আমি বলে রাখি, 2026 সালে আমি বলেছিলাম মহাবিদ্রের চরিত্র প্রকৃতি পরীক্ষাতে এসে বসে রয়েছে এবং ঘুরে ফিরে সেটাই কিন্তু এসেছে। তো এবারও কিন্তু আমি ঠিক সেরকমই কিছু বলবো, যেটা এবার তোমরা 2027 সালের পরীক্ষাতে কিন্তু হুবহু, একদম হুবহু কমন পাবে। তো চলো প্রথমে আমরা একটু দেখে নিই যে আমরা অধ্যায়ভিত্তিকভাবে কি কি পড়বো। আমাদের প্রথম অধ্যায়, যেখান থেকে আমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার ভালো করে বুঝবে, 2 এবং 3 এই দুটো অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। দ্বিতীয় অধ্যায় যেটা আমাদের রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, সেখান থেকে 2026 সালে কিন্তু প্রশ্ন এসেছিল। অর্থাৎ অর্থাৎ অর্থাৎটা বুঝতেই পারছো যে 2 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু একটা প্রশ্ন আসার কথা, 3 নম্বর চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের একটা প্রশ্ন আসার কথা। তো যাই হোক, 2 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের যে প্রশ্নটা এসেছিল, ওই যেটা আমি বললাম যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং ডিঙ্কোয়াতার বেটনের ভূমিকা আলোচনা করো, সেখান থেকে কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবার কি কি 2027-এর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন বা সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো, 19 শতকে বাংলায় ব্রহ্ম আন্দোলনের বিবর্তন ও ব্রহ্ম সমাজের বিভাজন সম্পর্কে আলোচনা করো, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, এর সমস্যা সমাধান প্রকল্পে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওকে, 3 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের এবারের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নীল সাঁওতাল বিদ্রোহের কারণ,
ঠিক আছে, নীল এবং সাঁওতাল বিদ্রোহের কারণ, নীলটা ডবল হয়ে গেছে, যাই হোক, কারণ ও ফলাফল দুটোই ভালো করে দেখে রাখবে। ফরাজি আন্দোলনের কারণ ও ফলাফল, ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য এবং তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। ওকে, চতুর্থ অধ্যায় যেটা সংঘবদ্ধতার গোড়ার কথা, 2026 সালে এখান থেকে এসেছিল 19 শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা এবং এর সংক্ষিপ্ত বর্ণনা। এবার তোমাদের জন্য দুটো প্রশ্ন দিয়ে রাখছি, মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, আর একটা হচ্ছে গোরা উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এবার আসি পঞ্চম অধ্যায়, যেটা আমি বলবো এবছর, কারণ 2, 3 থেকে একটা প্রশ্ন, 3, 4 থেকে একটা প্রশ্ন, 5, 6 থেকে একটা প্রশ্ন। এবার আমি তোমাদের বলে রাখি, পঞ্চম অধ্যায় এবছর হচ্ছে পাখির চোখ, মানে পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসবে, ধরে রাখতে পারো, আসবেই, এরকমই অধ্যায় কিন্তু আবার পঞ্চম অধ্যায়। ষষ্ঠ তো রয়েছে, তার মধ্যে পঞ্চমকে আমি স্পেশালি বলছি। তো কি কি প্রশ্ন? ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভূমিকা লেখো, মানে ওই যে প্রতিষ্ঠানগুলো আছে তার প্রত্যেকটার একটু একটু করে লিখতে হবে। 19 শতকে বাংলার ছাপাখানা বিকাশ বা বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ষষ্ঠ অধ্যায়, তাহলে কি বললাম, 2, 3 থেকে একটা প্রশ্ন আসবে, 4, 5 থেকে একটা প্রশ্ন আসবে, এবং ষষ্ঠ সপ্তম, তাহলে 4, 5 থেকে যে প্রশ্নটা আসবে তার ভেতরে কিন্তু পঞ্চম অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার ষষ্ঠ ও সপ্তম থেকে যে প্রশ্নগুলো, প্রথম ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে যা জানো লেখো। এটা কিন্তু একদিকে যেমন 8 মার্ক তেমন 4 মার্ক, কারণ পার্ট মার্কিং প্রশ্ন আসে, আমি এর আগেই বলে দিয়েছি। এর সঙ্গে আরেকটা কোশ্চেন জয়েন্ট করে দিতে পারে। 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও। আর এই একটা প্রশ্ন, 3 দাগের প্রশ্নটা, শুনতেও খুব রাগ হয়, পড়তেও খুব রাগ হয়, সাজেশন দিতে গেলেও রাগ হয়, কিন্তু কিছু করার নেই, কারণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, 3টে আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিন্তু আমাকে রেডি করে রাখতে হবে, কারণ এর মধ্যে কোনটা দেবে তা আমি কেন, আমার বাবাও জানে না। নেক্সট, সপ্তম অধ্যায় থেকে 20 শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের যে পার্টটা রয়েছে, সেখান থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রী অথবা নারীদের ভূমিকা, অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনের নারীদের ভূমিকা, এবং বাংলায় নমশূদ্র আন্দোলনের উপর একটা টিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই হলো আমাদের অধ্যায় ভিত্তিকভাবে বললাম, এবং অষ্টম অধ্যায় থেকে স্বাভাবিকভাবে আমাদের কোনো প্রশ্ন আসে না। এবার আমি স্পেশাল কিছু প্রশ্ন তোমাদের সামনে বলছি, সেটা সেট আকারে, মানে আমি তোমাদের সামনে 3টে সেট তুলে ধরছি, এই 3টে সেটের মধ্যে যে কোনো 2টো সেটের প্রশ্নগুলো ভালো করে রেডি করলে তোমরা গ্যারান্টি সহকারে কমন পাবে। বোঝা গেল কি বললাম? প্রথম সেট, ব্রহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটে? 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা কিরূপ? তিতুমিরের নেতৃত্বে বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে লেখো। কোল, সাঁওতাল এবং নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, এই 3টে একটা। দ্বিতীয় সেটে রয়েছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। 2 নম্বর, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 3 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। আমি এই প্রশ্নগুলো কিন্তু এর আগেও অধ্যায়ভিত্তিকভাবে দিয়েছিলাম, সেটাকে একটু অন্যভাবে সাজিয়ে দেওয়া। সেট 3তে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা, এবং 3 নম্বর, অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এই যে 3টে সেট আমি দিয়েছি, এমনভাবে দিয়েছি যাতে করে আমাদের যে 3টে প্রশ্ন আসবে ইতিহাসে, সেই 3টে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা জন্য সেট 1, দ্বিতীয় কোশ্চেনটার জন্য সেট 2 এবং তৃতীয় কোশ্চেনটার জন্য সেট 3। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। এর সঙ্গে আমি আবারও বলছি, 4 মার্কের যে প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরবো, সেই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। 8 মার্কের প্রশ্ন, এগুলো তো তোমাকে পড়তেই হচ্ছে। আর একটা কথা মনে রেখো, এই প্রশ্নগুলো যে শুধু আমি 8 মার্কের জন্য দিলাম বলে যে শুধু 8 মার্কেই আসবে, সেটা কিন্তু না। একটা কথা মাথায় রাখবে, এই প্রশ্নগুলো একদিকে যেমন 8 মার্কের জন্য ইম্পর্টেন্ট, ঠিক একই রকমভাবে যখন আমি 4 মার্কের সাজেশনও তোমাদের সামনে তুলে ধরবো, তখন দেখবে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলোই রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে, মানে এর সঙ্গে আরও কিছু থাকবে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বাধ্যতামূলক। ইতিহাসে কিন্তু একটু বেশি পড়তেই হবে বাবু, কারণ ভালো রেজাল্ট করতে গেলে একটু ভালো পড়াশোনা করাটা কিন্তু স্বাভাবিক, এবং একটু বেশি খাটতেই হবে, কিচ্ছু করার নেই। তো এটুকু আলোচনা 8 মার্কের জন্য স্পেশাল কোশ্চেন, এবং এগুলো ভালো করে পড়ো। 8 এবং 4 দুটোই কিন্তু হাতের মুঠোয় থাকবে, দুটোর অনেক প্রশ্ন হাতের মুঠো থাকবে, আর এর বাইরে প্রশ্ন হবে না 8 মার্ক। এই প্রশ্নগুলো পড়তে হবে, কমন তো 100% আসবে, এটা নিশ্চিত থাকতে পারো। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।